2020 সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো ওয়েব সিরিজ স্ক্যাম 1992-র কথা মনে আছে? এই সিরিজটি যে কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল তারই একটি চরিত্রকে নিয়ে তামিল ইন্ডাস্ট্রি নির্মাণ করেছে লাকি ভাস্কর সিনেমাটি। এই সিনেমায় 1989 সাল থেকে 1992 সালের মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া ক্রাইমকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে হর্ষদ মেহতা ফলস বিয়ার ব্যবহারের মাধ্যমে ভারতের মানি মার্কেটকে বেআইনিভাবে ব্যবহার করেছিল স্টক মার্কেটে বিনিয়োগ করা অর্থের উৎস হিসেবে। সিনেমাটি ভেঙ্কি আটলুরি রচিত ও পরিচালিত একটি ক্রাইম ড্রামা ফিল্ম। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান ও মীনাক্ষী চৌধুরী। ভাস্কর কুমার একজন নিম্ন মধ্যবিত্ত ব্যাংক কর্মচারী, যে ধার দেনায় ডুবে আছে। সে আপ্রাণ চেষ্টা করছে তার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হওয়ার। তার এই অবস্থা থেকে বের হতে, পরিবারের অভাব অনটন দূর করতে এবং তার স্বপ্ন পূরণে যে বিপজ্জনক ক্রাইমের পথে ধাবিত হয় এবং এই ক্রাইম তার জীবনে যে প্রভাব বিস্তার করে তার মূল বিষয় নিয়েই রচিত হয়েছে এই সিনেমা। সিনেমাটা কমার্শিয়াল ক্যাটাগরির হলেও এর গল্পের মূল থিম, সাসপেন্স, প্লট টুইস্ট এবং এটি ক্রাইম ড্রামা জেনের হওয়ায় পরিপূর্ণ একটা স্বাদ পাবে। তাছাড়া দুলকার সালমান ও মীনাক্ষী চৌধুরীর অসাধারণ অভিনয় তো থাকছেই। শুরুতেই ভাস্কর কুমারের একটি রহস্যময় চরিত্র ক্রিয়েট করে তার ক্রাইম জগতের বর্ণনা শুরু হয়। 1992 সালের একদিন সকালবেলা যখন সে মর্নিং ওয়াকে বের হয়, তখন সিবিআই অফিসার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সে যে ব্যাংকে কাজ করত সেই ব্যাংকে নিয়ে যায়। সিবিআই অফিসার তার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করে। এর কারণ হলো ভাস্করের উপর অভিযোগ আনা হয় যে সে ব্যাংকের ফান্ড মিসইউজ করে অবৈধ পথে অর্থ উপার্জন করছে। এর মধ্যে সবচেয়ে বড় ফ্রডের ঘটনা হলো বেনামি ব্যাংক রিসিপ্ট তৈরি করে অর্থের লেনদেন করা। একই সাথে সিবিআই তার বাড়িতেও হানা দেয়। তবে মজার বিষয় হলো সিবিআই তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারে না, শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া। এখান থেকেই গল্প চলে যায় আরো পেছনের দিকে। 1989 সালে সে ছিল মাগাদা ব্যাংকের একজন সামান্য বেতনের ক্যাশিয়ার। ব্যাংকের এই চাকরিতে সে যে স্যালারি পায় তাতে ঠিকমতো তারও তার পরিবারের ভরণ পোষণ করা সম্ভব হয় না। পাওনাদাররা ধারের টাকার জন্য তাকে রাস্তায় আটকে টাকা চায়, যার কারণে সেও তার স্কুল ফ্রেন্ড সাম্বা মিলে, যারা ব্যাংকের ফর্ম বা চেক লিখতে পারে না, তাদের সাহায্যের মাধ্যমে কিছু উপরে ইনকাম করত। তার একটাই স্বপ্ন ছিল ব্যাংকের এজিএম হওয়ার। একদিন অ্যান্থনি নামে একজন ব্যবসায়ী 2 লাখ টাকা লোনের জন্য ভাস্করের সাথে দেখা করে, কিন্তু অ্যান্থনির কোনো জামানতযোগ্য সম্পদ না থাকায় ব্যাংক তাকে লোন দিতে অস্বীকার করে। তখন সে সাম্বা ও ভাস্করকে যে কোনো উপায়ে লোনের ব্যবস্থা করে দিতে বলে, কারণ যদি তারা লোনের ব্যবস্থা করে দিতে পারে তাহলে লাভের একটা অংশ তারাও পাবে। কিন্তু ভাস্কর কোনো ব্যবস্থা করতে পারে না। ভাস্করের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি বন্ধুদের সাথে ব্যবসা করতে গিয়ে প্রতারিত হন। এরপর থেকে তিনি তেমন কথা তো বলেনই না, দিনরাত শুধু বাড়িতেই থাকেন। তার এই সংগ্রামী জীবনের সাথী হলো তার বউ সুমতি। সে বহুদিন যাবৎ হোমমেড ফুডের ব্যবসা করতে চায়, কিন্তু অভাব অনটনের কারণে তার হয়ে ওঠে না। ভাস্কর এবং সুমতির বিয়ে হয়েছিল ভালোবেসে, ফলে সুমতির পরিবার ভাস্করকে মেনে নিতে পারেনি, যার কারণে মাঝে মধ্যেই তার ফ্যামিলির কাছে সে অপমানিত হয়। একদিন সকালবেলা ভাস্করের অফিসে যাওয়ার সময় এক পাওনাদার টাকার জন্য তাকে তার বাড়ির সামনে অপমান করে তার স্কুটি নিয়ে যায়। ঠিক সেদিনই ব্যাংকে একজন নতুন এজিএম নিয়োগ হওয়ার কথা ছিল, যেখানে ভাস্করও একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল। কিন্তু যখন ব্যাংকে এজিএম নিয়োগ করা হয় তখন জানা যায় ভাস্করের নাম সেই লিস্টেই নেই। এই বিষয়ে রিজিওনাল ম্যানেজারের কাছে সে জবাব চায়, কেন তার নাম সে রিকমেন্ড করেনি। এই নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এসে ভাস্করকে খুবই অপমান করে। এই ঘটনায় ভাস্কর পুরোপুরি ভেঙে পড়ে। অর্থ সংকট সত্ত্বেও সততার সাথে কঠোর পরিশ্রম করেও নিজের পছন্দের চাকরি না পাওয়ার পর সে এক ভয়ঙ্কর পথে পা বাড়ায়। পরদিন ভাস্কর এবং সাম্বা অ্যান্থনি নামক সেই ব্যবসায়ীর সাথে মিটিং করে। অ্যান্থনি তাকে বলে যদি 2 লাখ টাকা সে পায় তাহলে যে লাভ হবে তার একটি অংশ তারাও পাবে। সে অ্যান্থনিকে ব্যাংক থেকে গোপনে নিয়ে আসা টাকা ধার দেয়, তবে শর্ত দেয় যে লাভের 20% তাদেরকে দিতে হবে। সেদিনের ব্যবসায়ে যে লাভ হয় তার 20% তারাও পায় এবং পরদিন সে সেই 2 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে দেয়। আর এভাবেই শুরু হয় ব্যাংক থেকে গোপনে টাকা নিয়ে তাদের এই পার্টনারশিপ ব্যবসা। তার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করে, ধারের টাকাও সব শোধ করে দেয়, এমনকি সে তার স্কুটিও ফেরত নিয়ে আসে। সে তার সংসারের জন্য নানা জিনিসপত্র কিনতে শুরু করে এবং বাকি টাকা জমিয়ে রাখে। তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করে, যা নিয়ে তার স্ত্রী সুমতি তাকে সন্দেহ করতে থাকে। একসময় অ্যান্থনি আমেরিকায় যাওয়ার কারণে এই ব্যবসা বন্ধ করে দেয়।
এদিকে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এবং এজিএম মিলে দুর্নীতি করার সময় ব্যাংক কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। তখন ব্যাংক কর্তৃপক্ষ ভাস্করকে এই ব্যাংকের এজিএম হিসাবে নিয়োগ দেয়। এ সময়ই সিনেমার প্লট বদলে আবার 1992 সালে আনা হয়। সিবিআই অফিসার ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ দেখে তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা জমা আছে। সে অবাক হয়ে যায় যে একজন সামান্য ব্যাংক কর্মকর্তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা কিভাবে আসলো। ইনভেস্টিগেশনে উঠে আসে এজিএম হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত 19,500 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো, যা ছিল তার মাসিক বেতন। সে সময় ব্যাংক ম্যানেজমেন্ট ভাস্করকে এজিএম বানানোর পর কিছু বাড়তি দায়িত্ব দিয়ে দেয়, বিশেষ করে হারশাদ মেহতার অ্যাকাউন্ট। হারশাদ এই ব্যাংকের একজন ভ্যালুয়েবল এবং ট্রাস্টেড ক্লায়েন্ট, যার কারণে এই ব্যাংক প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং তাকে ব্যাংকের ক্লায়েন্ট হিসেবে ধরে রাখতে ব্যাংক ম্যানেজমেন্ট ভাস্করকে একটু অতিরিক্তই খেয়াল রাখতে বলে। 1991 সালে শুরুর দিকে গ্রোহাই কোম্পানির পক্ষে সুরজ নামে একজন আসে ভাস্করের সাথে দেখা করতে, যে ভাস্করকে কাটারি ব্যাংকের কিছু বিআর দেয়, যা হারশাদ মেহতা পাঠিয়েছিল। বিআর হলো ব্যাংক রিসিট, যা এক ব্যাংক অন্য ব্যাংককে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করে। তবে সমস্যা হলো ব্যাংক রুল অনুযায়ী এক ব্যাংক অন্য ব্যাংকের সাথে সরাসরি কোনো লেনদেন করতে পারে না। এর জন্য কমিশন দিয়ে মানি মার্কেটের ব্রোকার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে হয়। এই ব্যাংকের সেই ব্রোকার হলো হারশাদ মেহতা। এর সাথে ঋণ প্রদানকারী ব্যাংক সেই বিআর এর মেয়াদ ঠিক করে দেয়। একদিন সুরজ আসে গ্রোহাই কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য। ব্যাংকের একজন কর্মচারী ভুলে 1 কপির বদলে 2 কপি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসে। সুরজ 1 কপি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে চলে যায়। ভাস্কর আর 1 কপি ফেলে দিতে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের দিকে নজর দেয়। তখন সে ব্যাংক স্টেটমেন্টে একটি অস্বাভাবিক প্যাটার্ন ফলো করে, যেখানে দেখা যায় মাগাদা ব্যাংক থেকে দেওয়া ঋণ কাটারি ব্যাংকে না যেয়ে হারশাদ মেহতার কোম্পানির অ্যাকাউন্টে জমা হচ্ছে। তখন এই বিষয়টি জানার জন্য সে কাটারি ব্যাংকে পৌঁছায়। কাটারি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে বিআর এর রেজিস্টার চাইলে ম্যানেজার জানায় এভাবে ব্যাংকের রেজিস্টার দেওয়ার অনুমতি নেই। তবে ম্যানেজার এও বলে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সে যেন হারশাদ মেহতার সাথে যোগাযোগ করে। ব্যাংক ম্যানেজার ও অন্যান্য কর্মচারীর ব্যবহারে ভাস্কর বুঝতে পারে সমস্ত ব্যাংক কর্মচারী এই ক্রাইমের সাথে জড়িত। তখন ভাস্কর যায় বোম্বে স্টক এক্সচেঞ্জে এটা জানতে যে হারশাদ মেহতা এত টাকা দিয়ে কি করছে। সেখানে গিয়ে জানতে পারে হারশাদ শেয়ার রিগিং এর সাথে জড়িত, অর্থাৎ যে কোনো কোম্পানির শেয়ার খুব কম দামে লটে লটে শেয়ার কিনে নেয়। এরপর ওই শেয়ারের দাম বাড়ানোর জন্য তার লোকজন আরো বেশি দামে সেই শেয়ার কিনতে শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত কিনতে থাকে যতক্ষণ পর্যন্ত তার দাম বেড়ে না যায়। যখন শেয়ারের দাম বেড়ে যায় তখন একই সাথে সমস্ত শেয়ার বাজারে সেল করে দেওয়া হয়। ফলে খুব অল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা নিয়ে তারা সরে পড়ে, যার কারণে তখন শেয়ার বাজারে ধস নামে। আর এই বেআইনি কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, যা সেই বিআরের মাধ্যমেই জোগাড় করা হয়। ফলে এই বেআইনি কাজের বিরুদ্ধে সে রুখে দাঁড়ানোর চিন্তা করে, কিন্তু এটাও চিন্তা করে যদি এটা জানাজানি হয় তাহলে তার তো কোনো লাভই নেই, বরং তার চাকরিও চলে যেতে পারে। তখন সে হারশাদ মেহতার সাথে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, যার ফলে 1992 সালে সেই স্ক্যামে ইন্ডিয়ার স্টক মার্কেটের সাথে সাথে মানি মার্কেটও ধসে পড়ে। এখন প্রশ্ন হলো এই ক্রাইম কি ছিল, কিভাবে সেই ক্রাইম বাস্তবায়ন করা হয়েছিল, তার সাথে কারা কারা জড়িত ছিল, ভাস্করই বা কিভাবে এই ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে প্রশাসনের নাকের ডগায় থেকে, কিভাবে একটি দেশের অর্থনীতি ধ্বংসে ভাস্করের মতো মানুষগুলো হারশাদ মেহতাকে সাহায্য করেছিল। এই প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে লাকি ভাস্কর সিনেমাটি।